দেখো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলছো থার্ড সেমিস্টার, তো সেই থার্ড সেমিস্টারের জন্য দেখো রাষ্ট্রবিজ্ঞানের আজকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা জানো প্রত্যেকবারই গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করছি। তো দেখো তোমাদের ফাইনাল 100% কমন সাজেশন। দেখো তোমাদের ইউনিট 3 এর মধ্যে থাকছে কি কি রয়েছে। ইউনিট 3 এর মধ্যে রয়েছে পার্ট 1। তো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 27 সেমিস্টার রয়েছে তোমাদের থার্ড। আর পিডিএফ কি করে পাবে সেটাও আমি অবশ্যই বলবো, তবে টোটাল তোমরা জানো এমসিকিউ থাকছে। তো রয়েছে ইউনিট 3। এই ইউনিট 3 এর মধ্যে রয়েছে সমসাময়িক বিশ্ব নিরাপত্তা। দেখো এখান থেকে তোমাদের কিন্তু 7 নাম্বার থাকবে, অর্থাৎ 7টি কোশ্চেন থাকবে এই সমসাময়িক বিশ্ব নিরাপত্তা। ঠিক ঠিক আছে, এখান থেকে দেখো পরীক্ষা আসার মতোই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দিচ্ছি। এটি কিন্তু তোমাদের পার্ট 1 প্রথমেই বলেছি। তো দেখো তোমাদের রয়েছে, প্রথমেই দেখবে তোমাদের রয়েছে ঐতিহ্যবাহী নিরাপত্তা অর্থাৎ ট্র্যাডিশনাল সিকিউরিটি। তো এখান থেকে প্রথমেই আমি পার্ট পার্ট করে দিচ্ছি যেগুলো তোমাদের সুবিধা হবে। এবং দেখো তোমাদের যেগুলো রয়েছে, এই যে ইউনিট 3 তে পার্ট 1 পার্ট 2 এরকম করে কিন্তু রয়েছে। তো অবশ্যই আমি পার্ট পার্ট করে তোমাদের দিচ্ছি। তোমাদের কিন্তু পরীক্ষায় এই টাইপের এবং এই ধরনের এবং এই কোশ্চেনই তোমাদের দিতে চলছে। দেখো নিরাপত্তা, ঐতিহ্যবাহী নিরাপত্তা, ট্র্যাডিশনাল সিকিউরিটি। প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো ঐতিহ্যবাহী নিরাপত্তার মূল বিষয় কি। দেখো মূল বিষয় কিন্তু প্রকৃতপক্ষে একটা দেশের বা একটা রাষ্ট্রের নিরাপত্তা। ঐতিহ্যবাহী নিরাপত্তা মানেই হলো কোনো দেশের বা কোনো রাষ্ট্রের নিরাপত্তা। পি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ঐতিহ্যবাহী নিরাপত্তা প্রধানত কিসের উপর নির্ভর করে। দেখো যে কোনো দেশের যে নিরাপত্তা, সেই ঐতিহ্যবাহী হোক আর বর্তমান কিংবা অতীত যাই বলো না কেন, যে কোনো দেশের ঐতিহ্যবাহী নিরাপত্তা প্রধানত নির্ভর করে কিন্তু সামরিক শক্তি, তার সামরিক শক্তি বল কতটা রয়েছে। প্রথমে আমরা জানি আমেরিকা রয়েছে, সেকেন্ড রয়েছে রাশিয়া, থার্ড রয়েছে চায়না, আর ফোর্থ মানে আমাদের ভারতবর্ষ রয়েছে চতুর্থ স্থানে। অর্থাৎ বি সরি এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের থার্ড কোয়েশ্চেন, বহিরাগত নিরাপত্তা বলতে কি বোঝায়। দেখো বহিরাগত নিরাপত্তা বলতে বিদেশ থেকে অর্থাৎ দেশের ভিতরে দেশের আমাদের দেশে যখন বহিঃশত্রু মানে বিদেশিরা যখন আমাদের দেশে আক্রমণ করে, ঠিক আছে, সেই বিদেশি আক্রমণ থেকে দেশকে সুরক্ষা, সেটাই হলো দেখো বহিরাগত নিরাপত্তা। অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার, রয়েছে বিদেশি আক্রমণ থেকে সুরক্ষা। এরপরে চলো তোমাদের রয়েছে আহ 4 নম্বর কোয়েশ্চেন, অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। দেখো অভ্যন্তরীণ মানে দেশের মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে গৃহযুদ্ধ রয়েছে, আর বিচ্ছিন্নবাদী কিছু সংগঠন রয়েছে। যেমন আমাদের ভারতবর্ষে রয়েছে মণিপুর রয়েছে, ঠিক আছে, অসম রয়েছে। এরকম কিছু ভারতবর্ষে কিছু কিছু জায়গা, জম্মু কাশ্মীরে এতদিন ছিল, এখন কিন্তু আর নেই। তো গৃহযুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদ হলো কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এরপরে আমরা বলে দিচ্ছি, দেখো তোমাদের রয়েছে পাঁচে রয়েছে ঐতিহ্যবাহী নিরাপত্তার প্রধান লক্ষ্য কি। দেখো ঐতিহ্যবাহী নিরাপত্তার প্রধান লক্ষ্য কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা। ওকে, এরপরে রয়েছে 6 নম্বরের কোয়েশ্চেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে কি বোঝায়। দেখো স্বাধীন ক্ষমতা, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে কোনটি বহিরাগত নিরাপত্তার উদাহরণ, মানে একটা এক্সাম্পল চেয়েছে কোনটি বহিরাগত নিরাপত্তার উদাহরণ। এখানে কিন্তু রয়েছে, দেখো সীমান্ত আক্রমণ তোমরা জানো জম্মু কাশ্মীরে হতো, পাকিস্তান বারবার আমাদের জম্মু কাশ্মীরে কিন্তু অ্যাটাক করেছে, ঠিক আছে, বিশেষ করে জম্মু কাশ্মীর। তারপরে কিছুটা রয়েছে বাংলাদেশ সাধারণ, ঠিক আছে, তো মেইনলি কিন্তু জম্মু কাশ্মীরের পাকিস্তান, ঠিক আছে। এটা কিন্তু বহিরাগত নিরাপত্তার উদাহরণ কিন্তু সীমান্ত আক্রমণ। এরপরে রয়েছে তোমাদের 8-এ রয়েছে কোনটি অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা। অভ্যন্তরীণ নিরাপত্তা আমি প্রথমেই বললাম বিচ্ছিন্নতাবাদ, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 9-এ বলা হয়েছে ঐতিহ্যবাহী নিরাপত্তা সাধারণত গুরুত্ব দেয়। দেখো ঐতিহ্যবাহী যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়, অর্থাৎ রাষ্ট্রকে গুরুত্ব দেয়, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 10-এ রয়েছে সামরিক জোটের উদাহরণ কি। দেখো সামরিক জোটের উদাহরণ কিন্তু ন্যাটো, ঠিক আছে, এই ন্যাটোর কিন্তু বর্তমানে তেমন কোনো গুরুত্ব নেই। বর্তমানে এই ন্যাটোর তেমন কোনো গুরুত্ব নেই, খুব কম গুরুত্ব। তথাপি কিন্তু এটি একটি সামরিক জোটের কিন্তু উদাহরণ। তার মধ্যে আমেরিকা রয়েছে, ইংল্যান্ড রয়েছে, এরকম কতগুলো দেশ রয়েছে। এরপরে রয়েছে অপ্রচলিত নিরাপত্তা, নন ট্র্যাডিশনাল সিকিউরিটি। দেখো এই নন ট্র্যাডিশনাল সিকিউরিটির মধ্যে রয়েছে যেটি অপ্রচলিত, বাংলায় বলা হয় অপ্রচলিত নিরাপত্তা। অপ্রচলিত নিরাপত্তার ধারণা দেন, দেখো ধারণা দেয়, কি ধারণা দেয়।
দেখো মানুষের নিরাপত্তাকে, ঠিক আছে, অপ্রচলিত নিরাপত্তা ধারণা দেয় মানুষের নিরাপত্তাকে। তারপর আমরা 12তে দেখে নিচ্ছি মানব নিরাপত্তা ধারণাটি জনপ্রিয় করে। দেখো ইউএনডিপি, এই যে মানব নিরাপত্তা ধারণাটি, এটি কিন্তু জনপ্রিয়তা করে কিন্তু ইউএনডিপি, এর কিন্তু ফুল ফর্ম আছে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 13, মানব নিরাপত্তার প্রথম উল্লেখ করা হয়। দেখো এই মানব নিরাপত্তা প্রথম উল্লেখ করা হয় কত সালে? দেখো 1994 সালে, 1994 সালে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14, মানব নিরাপত্তার প্রধান লক্ষ্য কি? দেখো ব্যক্তির সুরক্ষা। প্রধানত দেখো মানব মানে মানুষের নিরাপত্তা, ঠিক আছে, ব্যক্তির নিরাপত্তা বা ব্যক্তির সুরক্ষা। এরপরে রয়েছে 15, কোনটি মানব নিরাপত্তার অংশ? দেখো এখানে কিন্তু খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি রয়েছে, হেলথ সিকিউরিটি বা স্বাস্থ্য নিরাপত্তা রয়েছে, পরিবেশ নিরাপত্তা বা এনভায়রনমেন্টাল সিকিউরিটি রয়েছে, এগুলো। তার মানে উপরে সবগুলোই এর উদাহরণ, ঠিক আছে, মানে অংশ। এরপরে সন্ত্রাসবাদ, টেরোরিজম, এই টেরোরিজমের মধ্যে সন্ত্রাসবাদ যেটি রয়েছে, দেখো এখান থেকে কিন্তু গতবার কোশ্চেন দিয়েছিল, সন্ত্রাসবাদের মূল উৎস কি, মানে মূল উদ্দেশ্য কি? দেখো সন্ত্রাসবাদের কিন্তু মূল উদ্দেশ্য হলো কিন্তু ভয় সৃষ্টি করা। কোন দেশের মধ্যে বলতে পারো যে তারা ভয় সৃষ্টি করে, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে রয়েছে 9/11 যে হামলা হয়েছিল, 9/11 সেই টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়েছিল 9/11, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। আল কায়দা হলো কি? দেখো আল কায়দাও কিন্তু একটি সন্ত্রাসবাদী সংগঠন, ঠিক আছে। এটি কিন্তু আল কায়দার ছিল ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে দেখো আফগানিস্তান এবং পাকিস্তানের যেই বর্ডার রয়েছে, আবেদাবাদ, ঠিক আছে, আদবাবাদ বা কিছু সামথিং একটি রয়েছে, ঠিক আছে, আবেদাবাদ এরকম একটা কিছু, আমেদাবাদ নয় কিন্তু আবেদাবাদ এরকম একটি নাম রয়েছে। তো সেই সন্ত্রাসবাদী সংগঠন কিন্তু আল কায়দা হলো সেই লাদেন, ঠিক আছে। তোমরা জানো তাকে হত্যা করা হয়েছে অনেক আগেই আমেরিকার দ্বারা। এরপরে রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসের উদাহরণ কি? আমরা জানি 9/11 যে হামলা হয়েছে, সেই হামলা কিন্তু একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উদাহরণ, ঠিক আছে। পলাশির যুদ্ধ, কার্গিল যুদ্ধ, পানিপথের যুদ্ধ, এগুলো বলতে পারো একদম লোকাল। এরপরে রয়েছে তোমাদের 20তে, সন্ত্রাসবাদ কোন নিরাপত্তার অন্তর্ভুক্ত? দেখো সন্ত্রাসবাদ কিন্তু টেরোরিজম, অপ্রচলিত নিরাপত্তার কিন্তু অন্তর্গত। এরপরে রয়েছে অভিবাসন বা মাইগ্রেশন। দেখো মাইগ্রেশন এখানে রয়েছে, মাইগ্রেশন সরি, এক্সট্রিমলি সরি, মাইগ্রেশন মাইগ্রেশন শব্দের অর্থ কি? দেখো মাইগ্রেশন শব্দের অর্থ হলো অভিবাসন বা পরিব্রাজন বা পরিযান, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 22-এ রয়েছে শরণার্থীর সমস্যায় জড়িত। দেখো সমস্যার সঙ্গে জড়িত রয়েছে, দেখো মানব নিরাপত্তা, ঠিক আছে। এই যে শরণার্থী পূর্ববঙ্গ থেকে যে প্রচুর পরিমাণে যে মানুষ আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কিংবা পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে শরণার্থী আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পাঞ্জাবে, জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে। অন্যদিকে আফগানিস্তান থেকে শরণার্থীর আগমন ঘটেছে। এই শরণার্থী সমস্যার সঙ্গে জড়িত কিন্তু মানব নিরাপত্তা। এরপরে রয়েছে তোমাদের 23-এ, রিফিউজি শব্দের অর্থ কিন্তু শরণার্থী, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, অভিবাসনের প্রধান কারণ নয়। দেখো অভিবাসনের প্রধান কারণ নয় কিন্তু মহাকাশ গবেষণা। এই মহাকাশ গবেষণায় কিন্তু যারা মানে স্পেস নিয়ে, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, ঠিক আছে, ডিআরডিও বলতে পারো, ডিআরডিও বলতে পারো, ঠিক আছে। আর অন্যদিকে নাসা বলতে পারো, আমেরিকার, আর ডিআরডিও এটা ইসরো, ইন্ডিয়ার বলতে পারো। তো এগুলো কিন্তু অভিবাসনের প্রধান কারণ নয়, এগুলো কিন্তু মহাকাশ গবেষণা। এরপরে রয়েছে 25-এ, কোনটি জোরপূর্বক অভিবাসনের ধারণা? দেখো জোরপূর্বক অভিবাসনের ধারণা কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ। এরপরে পোভার্টি বা দারিদ্র রয়েছে। তো দারিদ্রের মধ্যে রয়েছে, দেখো দারিদ্র কোন নিরাপত্তার অন্তর্গত? দেখো দারিদ্র কিন্তু মানব নিরাপত্তার অন্তর্গত, ওকে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27-এ, দারিদ্রের ফলে সৃষ্টি হয় কি? অনিরাপত্তা, ঠিক আছে, অনিরাপত্তা। আর দারিদ্রের ফলে কিন্তু অপুষ্টি, অনাহার, বিভিন্ন রোগ শোক, বিভিন্ন টাইপের কিন্তু মন মানসিকতা, বিভিন্ন কিছু সৃষ্টি হতে পারে এই দারিদ্র থেকে। তারপরে আমি তোমাদের দেখছি, দেখো পরে রয়েছে 28-এ রয়েছে খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। দেখো
খাদ্য নিরাপত্তার সঙ্গে কিন্তু সম্পর্কিত দারিদ্রতা, একদম যেটি একটু আগে বললাম। এরপরে রয়েছে তোমাদের 29-এ রয়েছে মানব উন্নয়নের রিপোর্ট প্রকাশ করে। দেখো মানব উন্নয়নের রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি, ঠিক আছে, ইউএনডিপি, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। দেখো অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 30-এ দারিদ্র বৃদ্ধি পেলে কি হয় বলতো? অপরাধ বাড়ে। যখন মানুষের মধ্যে বা জনগণের মধ্যে দারিদ্র্যের প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে, অপুষ্টি, অনাহার, তারপর টাকা পয়সার যখন অভাব হয়, তখন কিন্তু মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। এরপরে রয়েছে প্যান্ডামিক বা মহামারী। দেখো এই প্যান্ডামিক শব্দের অর্থ হলো কিন্তু বিশ্বব্যাপী মহামারী, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কোভিড, দেখো রয়েছে 19। এই কোভিড 19 কি বলতো? একটি স্বাস্থ্য সংকট, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, একটি স্বাস্থ্য সংকট। এরপরে রয়েছে 33-এ রয়েছে হু এর কাজ কি? দেখো স্বাস্থ্য রক্ষা করা। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার প্রধান কাজ হলো স্বাস্থ্য রক্ষা করা। এরপরে 34-এ রয়েছে হু এর সদর দপ্তর কোথায়? দেখো জেনেভায়, ঠিক আছে, জেনেভায়, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 35-এ এইডস হলো এক ধরনের কিন্তু ভাইরাস, যেগুলো মানুষের থেকে মানুষের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ভাইরাসের মাধ্যমে, ঠিক আছে, এইডস। এরপরে রয়েছে তোমাদের দেখো SARS, সার্স হলো কি? দেখো একটি মহামারী, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, মহামারী। এরপরে রয়েছে পরিবেশগত নিরাপত্তা, এনভায়রনমেন্টাল সিকিউরিটি রয়েছে। দেখো এখানে রয়েছে 37-এর পরিবেশগত নিরাপত্তা সম্পর্কিত কি? দেখো জলবায়ু পরিবর্তন, পরিবেশগত মানে এনভায়রনমেন্টাল যেই সিকিউরিটি, সেই এনভায়রনমেন্টাল সিকিউরিটির মধ্যে রয়েছে পরিবেশগত নিরাপত্তা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38-এ দেখো গ্লোবাল ওয়ার্মিং। দেখো এই গ্লোবাল ওয়ার্মিং এর অর্থ কি? গ্লোবাল ওয়ার্মিং এর অর্থ কিন্তু বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এরপর 39-এ রয়েছে ওজোন স্তর রক্ষার চুক্তি। দেখো মন্ট্রিল প্রোটোকল, এই ওজোন স্তর রক্ষার চুক্তি কিন্তু হয়েছিল কানাডায়, মাথায় রাখবে, কানাডায় হয়েছিল 16ই সেপ্টেম্বর, ঠিক আছে, 16ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে, ঠিক আছে। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 40-এ, দেখো পরিবেশ দূষণ কোন নিরাপত্তার অন্তর্গত? দেখো অপ্রচলিত নিরাপত্তার অন্তর্গত, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে যে গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কিত, দেখো এটি কিন্তু পরিবেশ সম্পর্কিত। এর কথার অর্থ হলো কিন্তু বিশ্ব যেই তাপমাত্রা, সেই তাপমাত্রার বৃদ্ধির একটি কারণ হলো কিন্তু গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং এর একটি বিশেষ রূপ হলো গ্রিন হাউস এফেক্ট, তার মানে বলতে পারো পরিবেশগত, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 42-এ জল সংকট কোন নিরাপত্তার অংশ? দেখো মানব নিরাপত্তা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, মানব নিরাপত্তা, এর উত্তর এ। এরপরে রয়েছে তোমাদের 43-এ রয়েছে পরিবেশগত নিরাপত্তার গুরুত্ব দেয়। দেখো পরিবেশগত নিরাপত্তার গুরুত্ব দেয় কিন্তু প্রকৃতি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 44-এ কোনটি পরিবেশগত নিরাপত্তার সমস্যা? দেখো বন উজাড় করা, এটু কিন্তু পরিবেশ, বন উজাড় করা মানে বন ধ্বংস, বনভূমি ধ্বংস বলতে পারো। তারপর রয়েছে বায়ু দূষণ, রয়েছে এয়ার পলিউশন, আর জল দূষণ রয়েছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু পরিবেশগত নিরাপত্তার সমস্যা, অল অফ দ্য অ্যাবাভ। এরপরে রয়েছে দেখো তোমাদের 45-এ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? দেখো দূষণ বা পলিউশন, এই পলিউশন বা দূষণ হলো বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। এরপরে কিছু মিক্সড কোশ্চেন রয়েছে, এমসিকিউ দেখে নাও। রয়েছে 46-এ নিরাপত্তার অপ্রচলিত ধারণার উদ্ভব হয়। দেখো ঠান্ডা যুদ্ধের পর থেকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠান্ডা যুদ্ধের পরে। এরপরে রয়েছে দেখো 47-এর মধ্যে রয়েছে নিরাপত্তার প্রচলিত ধারণা দেয়। দেখো সামরিক শক্তিতে এই নিরাপত্তা প্রচলিত যে ধারণা, সেই ধারণা দেয় কিন্তু সামরিক শক্তিতে। এরপরে রয়েছে 48-এ রয়েছে মানব নিরাপত্তার ধারণা জোর দেয়। দেখো মানুষকে নিয়ে। এরপরে রয়েছে 49-এ রয়েছে নিরাপত্তার সব থেকে বড় আধুনিক চ্যালেঞ্জ কোনটি? দেখো অবশ্যই নিরাপত্তার প্রথম চ্যালেঞ্জ যুদ্ধ, সন্ত্রাসবাদ, টেরোরিজম যাকে বলা হয়। আর এরপরে রয়েছে পরিবেশগত সংকট রয়েছে, তার মানে বলা যাবে উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবাভ। এরপরে 50-এ রয়েছে দেখো সমসাময়িক বিশ্বের নিরাপত্তার ধারণা। দেখো সমসাময়িক বিশ্ব নিরাপত্তার ধারণা, দেখো এটি কিন্তু একটি রাষ্ট্র এবং মানুষ উভয় কেন্দ্রিক, বোঝা গেল, রাষ্ট্র এবং মানুষ উভয় কেন্দ্রিক। তবে তোমাদের একটা কথা বলছি, দেখো তোমাদের এই যে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্রথম ইউনিট থেকে একদম ষষ্ঠ ইউনিট, অর্থাৎ টোটাল চ্যাপ্টার গুলো তোমরা কিন্তু পাবে একটা পিডিএফ এর মধ্যেই পাবে।
একটা পিডিএফ এর মধ্যে পাবে উত্তর সহ সাজেশন এবং গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেশন এবং এক্সট্রা কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এই পিডিএফ এর মধ্যে পাবে। যারা এই পিডিএফ নেবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে। আর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের উইথ আনসার থাকছে, তো তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর তোমাদের দেখো তোমরা দেখতেই পারছো আরো কোশ্চেন রয়েছে, এখানে আরো 50টি কোশ্চেন রয়েছে, তবে আমি তোমাদের 25টি কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো নিরাপত্তা বলতে কি বোঝায়, ভয়, দেখো ভয় ভীতি থেকে মুক্ত, এরকম কোশ্চেন দিয়েছি। দেখো কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ, তোমরা একবার দেখলেও কিন্তু বুঝতে পারবে এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা পিডিএফ এর মধ্যেই পাবে। দেখো 60 নম্বর কোশ্চেন, 1984-94 সালের কোন রিপোর্টে মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটির উপর বিশেষ জোর দেওয়া হয়। দেখো ইউএনডিপি উন্নয়নের রিপোর্টে কিন্তু জোর দেওয়া হয়। তো এরকম তোমাদের কোশ্চেন থাকবে, উত্তর থাকবে, টেনশন করার কারণ নেই, টোটাল তোমরা কিন্তু পাবে। দেখো আর পরীক্ষার সময় তোমরা জানো এরকম কোশ্চেন থাকে, এই যে এরকম এরকম কোশ্চেন থাকে, বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মিলাতে হবে, শূন্যস্থান থাকবে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে দেখো দেখতেই পাচ্ছ ডান স্তম্ভ তোমাদের মেলাতে হবে। এরকম কোশ্চেন যেগুলো যে কয়টি আসবে দেখো 5টির মতো দিয়েছি। তো এরকম রয়েছে তোমাদের 100টি কোশ্চেন এখান থেকে দিয়েছি পার্ট 1, এরপরে পার্ট 2 থেকেও তোমরা আরেকটি আরো 100 কোশ্চেন পাবে, মানে ইউনিট 3 থেকে। ঠিক আছে, ইউনিট 3 থেকে। এরপরে দেখো পিডিএফ এর কথা বললাম তোমাদের, যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে, প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এটা কিন্তু পেমেন্ট অপশন। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের সামনের দিনগুলো ভালো হোক, পরীক্ষা যেন ভালো হয়। আর সামনের ভিডিওগুলো পেতে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর বিগত যে আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংক বা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।